ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রীমন ব্যাসদেব সম্যগ্রাস আশ্রমে বসে মহাভারত রচনা করলেন। এত যে হরি কথা বা কৃষ্ণ কথা ভগবান শুনিয়েছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা শুনিয়েছিল নারদকে, নারদ শুনিয়েছিল ব্যাসদেবকে, ব্যাসদেব শুনিয়েছিল সুখদেবকে, সুখদেব শুনিয়েছিল রাজা পরীক্ষিতকে। সেই সম্যগ্রাস আশ্রমে বসে মহাভারত রচনা হলো। বহুদিন যাবৎ গ্রন্থে পাওয়া যাচ্ছে ৬০,০০০ বছর ধরে নাকি মহাভারত রচনা হয়েছে। তো মহাভারত রচনা করে যখন গ্রন্থখানি পূর্ণ করে কৃষ্ণ করে সমর্পণ করেছে, কৃষ্ণের হাতে দিয়েছে, কারণ কৃষ্ণের কাছ থেকে স্বীকৃতি না পেলে তো জগতে প্রচার করা যাবে না। ভগবান যদি অনুমোদন করেন তবেই সেটা গ্রাহ্য হবে। এই আশায় যখন কৃষ্ণের হাতে দিয়েছে গ্রন্থখানি, ভগবান কৃষ্ণ বললেন ব্যাসদেব এটা কি? বলে এটা মহাভারত। কৃষ্ণ বলছে এই যে মহাভারত, এর শেষের অক্ষরটা বাদ দিলে কি হয়? ব্যাসদেব বলছে মহাভারত। ভগবান কৃষ্ণ বললেন তুমি যে গ্রন্থখানা রচনা করেছ এ তো মহাভার যুক্তই হয়েছে, কারণ পুরো গ্রন্থটা তুমি যুদ্ধ নিয়ে কাটিয়েছ, কৃষ্ণ ভক্তি করে। ব্যাসদেব তখন বলছে প্রভু তা যদি হয় তাহলে এই গ্রন্থ আমি সমুদ্রের জলে ভাসিয়ে দিই, কারণ কিছু মূল্যহীন। ভগবান কৃষ্ণ বলুন অপেক্ষা করে, আমি আগে দেখি এতে কৃষ্ণ ভক্তিযুক্ত কোন বিষয় আছে কিনা। এবার শ্রীমন ব্যাসদেব কৃষ্ণকে যখন গ্রন্থখানি দিয়েছে, কৃষ্ণ দেখে 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 যেগুলো কি শান্তি পর্বে একটি উপাখ্যান আছে যেটা কিছুটা কৃষ্ণ ভক্তিযুক্ত, সেই কাহিনীটি দেখি ভগবান কৃষ্ণ বললেন ব্যাসদেব না, এই গ্রন্থ তুমি সমুদ্রে ভাসিয়ে দিও না, বৈষ্ণব সমাজে সমর্পিত হবে, তবে তুমি এর পর কৃষ্ণ ভক্তিযুক্ত গ্রন্থ রচনায় মনোনিবেশ করো। সেই যে মহাভারতের কৃষ্ণ ভক্তিযুক্ত কাহিনীটি, সেইটাই হবে আলোচ্য বিষয়। ভাগবত কিন্তু মহাভারত রচনার পর, তার আগে মহাভারত রচনা হয়ে গেছে, তারপর ভাগবত রচনা। সেই যে
মহাভারতের কাহিনী কি সেইটা নিয়ে আজ একটু আলোচনা হোক। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। আজ এর আগের দিনে যে বিষয়টা আলোচনা করা হচ্ছিল পার্ট ওয়ানে, সেই বিষয়টি আজকে পার্ট টু। রাজা ভালো রাজা, জ্ঞানী রাজা, বৈষ্ণব মতাবলম্বী বা পতাবলম্বী রাজা। পাঁচটা তো পথ আছে, একটা সৌর, শৈব, গাণপত্য, বৈষ্ণব, শাক্ত, এই যে পাঁচটা পথ, তার মধ্যে এই রাজা হচ্ছে বৈষ্ণব পথের পথিক। বাড়ির বাইরে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করিয়েছে, যদিও জাতিতে ক্ষত্রিয়, মন্দিরেতে বিগ্রহ স্থাপন করিয়েছে, ব্রাহ্মণ দিয়ে নিত্য সেবা হয়। আর রাজা রাজকার্যের অবসরে ওই মন্দিরে বসে বসে ঠাকুরের নাম ভজন করে। আর রাজার নামটি হচ্ছে দধিমুখ, আর জায়গাটির নাম হচ্ছে কৌন্ডিন্যপুর। এই কৌন্ডিন্যপুরের রাজা দধিমুখ প্রজাবৎসল রাজা, প্রজাদের সুখে দুঃখে সব সময় অংশ নেন, যার জন্য প্রজাদের কাছেও রাজা একেবারে প্রিয়জন। কিন্তু ভালো কাজের তো বাধা অনেক। রাজার যে মন্ত্রী, এই মন্ত্রী কিন্তু মানুষটা ভালো নয়। নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি, তার কিন্তু অভাব নেই দুষ্ট বুদ্ধি। সব সময়ই তার মাথাতে লেগে থাকে এই দুষ্ট বুদ্ধি। ধৃষ্ট বুদ্ধি অপেক্ষা রাজার বয়স একটু বেশি। ধৃষ্ট বুদ্ধি সবসময় চিন্তা করে যে ভগবান, আমার বহুদিনের আশা, আমি রাজা হব, সিংহাসনে বসব, তুমি তো সকলের মনোরঞ্জনকারী, সকলের মনের আশা পূর্ণ করো, তুমি আমার এই আশাটা পূর্ণ করে দাও না দয়াময়। তুমি তাড়াতাড়ি রাজার মরার ব্যবস্থাটা করে দাও, তাহলেই আমার আশা পূর্ণ হবে। এই মন নির্দিষ্ট বুদ্ধি দিন কাটায়। রাজার এবং মন্ত্রী দুজনেরই দাম্পত্য জীবন। মন্ত্রী একটি পুত্র আছে, নাম হচ্ছে মদন। আর রাজা তখন পর্যন্ত কোনো পুত্র কন্যা প্রাপ্ত পায়নি। ভগবানকে জানায়, হে ভগবান, পুত্র কন্যা প্রাপ্তি হওয়া তোমার কৃপা ব্যতীত কিছু হবে না। তুমি দিলে পাবো, না দিলে পাবো না। হা পুত্র হা কন্যা বলি দিনগুলো যাপন করতে হবে। তা যাই হোক ঠাকুর, তুমি যদি একটা তোমার সেবার দাস পাঠিয়ে দাও, তাহলে আমার মৃত্যুর পরে তোমার সেবাটা বজায় থাকবে। আর যদি না দাও, তাহলে তোমার সেবাও বন্ধ হয়ে যাবে।
রাজা অতুল ঐশ্বর্যের অধিকারী, প্রাসাদ অট্টালিকা, কত দাস দাসী, কত রাজসভায় কর্মীবৃন্দ, সুখেই দিন কাটছে। কিন্তু মন্ত্রীর মনে সুখ নেই। ভগবানের তো পরীক্ষার স্থান হচ্ছে আমাদের এই পৃথিবী। এই পৃথিবী ভগবানের পরীক্ষার স্থান। বিদ্যালয়ে যেমন পরীক্ষা হয়, এই পৃথিবীও ঠিক তাই। বিদ্যালয়ে পরীক্ষা হলে যার ভাগ্য ভালো সে উত্তীর্ণ হয়ে গেল, আর যার দুর্ভাগ্য সে পড়ে রইল। এই পৃথিবীও ঠিক তেমনি। ভগবান পরীক্ষা করে দেখেন সকলকে, যার ভাগ্য ভালো সে মুক্ত হয়ে যায়, আর যার দুর্ভাগ্য তাকে বদ্ধ হতে হয়, তার দুঃখের শেষ থাকে না। রাজার এই যে মনের বিশ্বাস, এই বিশ্বাসে ভরপুরের দিন কাটছে। অন্তর দিয়ে ভগবানকে ডাকে। ভগবানকে ডাকা তো দু রকমের আছে, একটা মুখের ডাক আর একটা মনের ডাক। রাজা মনের ডাক ডাকে। ঠাকুর বয়সকালে সন্তান ভরণ পোষণের ভার নেবে, আমাদের আদর যত্ন করবে, এই জন্য তোমার কাছে সন্তান চাই না। চাইছি এই কারণে তোমার মঙ্গলের জন্য, তোমার সেবা দেবে, তোমার নাম বলবে, তোমায় ডাকবে, তোমার চরণে ভক্তি মতি রতি জাগবে। এইরকম সন্তান আমি তোমার কাছে আশা করি বা কামনা করি। তুমি কৃপা করলে পাবো, নইলে পাবো না। সত্যি এই যে রাজার মনের ডাক একদিন ভগবানের কানে পৌঁছল, তাতে ভগবান সত্যি রাজার প্রতি করুণা পরবশ হয়ে রানীর গর্ভে একটি সন্তান দিয়েছে। 1 মাস 2 মাস 3 মাস যখন রানীর গর্ভ, রানী একদিন স্বামীকে বলছে, স্বামী, রাধা মাধব কৃপা করে আমার গর্ভে হয় পুত্র নয় কন্যা দিয়েছে। রাজা বলছে, রানী তুমি কি রসিকতা করছো? বলে, না, তুমি বিশ্বাস করো, আমি যতদিন তোমার গৃহে বধূরূপে এসেছি কোনদিন মিথ্যে কথা বলেছি বলে তো মনে হয় না। কারণ আমি জানি তুমি আমার স্বামী। স্বামী তো যেমন তেমন বস্তু নয়। শাস্ত্র বলছে, আনন্দৈক সুখ স্বামী, শ্যাম কমল লোচন, গোকুলা নন্দন নন্দন কৃষ্ণ ইত্যভিধীয়তে। কোন রমণী যদি স্বামীকে স্বামীর চোখে দেখে বা স্বামী ভেবে সেবা করে, জগৎ স্বামী গোবিন্দ তুষ্ট হন। এইটাই কিন্তু শাস্ত্রের ভাব প্রকাশ। তা রানী বলছিলেন, তুমি বিশ্বাস করো, আমি সত্য কথা বলছি। রাজা বলছে, রানী, তাহলে তোমায় আমি কয়েকটা কথা ভগবানকে জানাবে। ভগবান যেন পুত্র দিলে সুপুত্র দান করেন, আর কন্যা দিলে সুকন্যা দান করেন। সুপুত্র কাকে বলে? বড় চাকুরে হবে,
বহু অর্থ উপার্জন করবে, শাস্ত্র কিন্তু তাকে সুপুত্র বলছেন না। সুপুত্র বলে কাকে? শাস্ত্র বলছে তাবৎ ভ্রমন্তি সংসারে পিতর পিণ্ড তৎপরা যাবৎ করে ভক্তিযুক্ত সুত নই বক যায়। আমাদের কতদিন আসতে হবে, যেতে হবে কতদিন? যতদিন না বংশে কৃষ্ণ ভক্তিযুক্ত সন্তানের আগমন না ঘটে ততদিন মুক্তি নেই। এই জন্যই তুমি ঠাকুরের কাছে সুপুত্র প্রার্থনা করবে আর মনে মনে ঠাকুরের চরণে দান করে দিও। কোনদিন যেন আমার পুত্র আমার কন্যা বলে মনে অহং জাগিও না। রানী বলছে, স্বামী বেশ, আমি তোমার কথা কখনো অমর্যাদা করব না। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এখানে রানী স্বামীর কথানুযায়ী ভগবানকে উদ্দেশ্য করে বলে, অয়ি নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে গগম্ভূর কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচিন্তয়। এই নন্দনন্দন কৃষ্ণ, তুমি আমায় পুত্র কিংবা কন্যা যাই দাও না কেন, তোমার চরণে আশ্রয় দিও। হয়তো বলবে চরণের স্থান নেই। হে গোবিন্দ, তুমি যখন পথে চলে যাও, পথের ধূলি যেমন চরণে আশ্রয় পায়, তেমনি ধূলি সদৃশ্য তুমি সেই পুত্র কন্যাকে চরণে আশ্রয় দিও। প্রতিদিন ভগবান কেমনি করে জানায় দিন কাটছে। এখানে ধৃষ্ট বুদ্ধি তো সেই দুষ্ট বুদ্ধি মাথায়, সে দিনরাত শুধু ভগবানকে জানায় রাজার মৃত্যুর কথা। রাজার মৃত্যু কামনায় তার দিন কাটে। এখন বর্তমানে ধৃষ্টবুদ্ধি মন্ত্রী দাম্পত্য জীবনে খুবই সুখী, কারণ স্বামী স্ত্রী একটি পুত্র নিয়ে সংসার। পুত্রটির নাম রাখা হয়েছে মদন। সেই মদন যেন মন্ত্রী বা মন্ত্রীর স্ত্রী নয়নের মনে দিন কাটছে। এখানে ক্রমশ রানীরও গর্ভ বৃদ্ধি পাচ্ছে। 5 মাস 7 মাস পূর্ণ দিন যখন হলো, রানী রাজা দধিমুখের সংসারে একটি সুন্দর পুত্র সন্তান উপহার দিয়েছে। সন্তানটি মায়ের কোলে এসেছে। রাজা দধিমুখ এই পুত্রের আগমন উপলক্ষে যেন ধনভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সাধু সন্ত ফকির বৈরাগী গরিব দুঃখী প্রজারা সকলে আসছে, আর রাজা একেবারে অকাতরে প্রত্যেককে দান করছে। হয়তো বলবেন যে রাজার কত সম্পদ আছে যে রাজা দান করছে, শেষ হচ্ছে না। সত্যই অনেক সম্পদ। ভগবান লক্ষ্মীকে আদেশ দিয়েছে, লক্ষ্মী আমার ভক্তের আগমনে তুমি রাজা দধিমুখের ভান্ডার সব সময় পূর্ণ করে রেখো। যার জন্যেই রাজা যে এত দান করছে, এটি কিন্তু কম হচ্ছে না। রাজকর্মচারী, দাস দাসী, প্রজারা সকলে একবারে আনন্দে অস্থির এই রাজকুমারের আগমনে। ধাত্রীমাতা অর্থাৎ দাইমা রাজার কথায় রানীর কাছে তার রক্ষণাবেক্ষণের জন্য সব সময় প্রস্তুত আছে। রাজা দাইমাকে বলেছে, দাইমা
যতদিন না রানী সুস্থ হয় ততদিন রানীর পরিচর্যা এবং সন্তানটির পরিচর্যা তুমি করবে, তুমি রানীর পাশে থাকবে। দাইমা কর্তব্য পালন করছে। সুচিকা ঘরে রানী ছেলেটিকে নিয়ে থাকে। একদিন, দুদিন, 3 দিন যখন ছেলেটির বয়স হলো, যতজন দেখতে আসছে রাজা দধিমুখ কিন্তু প্রত্যেককে বলছে, শোনো, তোমরা এসেছো এই সন্তানের আগমনকে উপলক্ষ করে, তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। গললগ্ন কৃতবাসী প্রত্যেকের কাছে অনুনয় বিনয় করে বলে, এখানে মন্ত্রী চিন্তা করলো সবাই তো দেখতে যাচ্ছে, আমি যদি একবার না যাই তাহলে যেন খুবই খারাপ দেখায়। তাই মন্ত্রী রাজার মন রাখার জন্যে অন্দরমহলে গেছে রাজকুমারকে দেখতে। রাজা প্রত্যেককে যেমন অনুনয় বিনয় করে বলছে, মন্ত্রীকেও তেমনি করেই বলছে, মন্ত্রী আশীর্বাদ করো এই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। মন্ত্রীর মনে মনে হচ্ছে, আশীর্বাদ, আমি তো সবসময় মৃত্যু কামনা করব, কারণ আমার এই যে বলবতী আশা, এই আশাকে ফলবতী করার বাধা তো ওই হবে। অতএব ওই সন্তান বা সন্তানের পিতা অর্থাৎ আপনার মৃত্যু কামনাই হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ চিন্তাধারা। কিন্তু রাজার কাছে ভালো হওয়ার জন্য বলছে, মহারাজ, হ্যাঁ সে কথা বলতে, ভগবানের কৃপায় সুখী হোক, বেঁচে থাকুক, রাজার মন রাখার জন্য এগুলো বলতে হলো। বললো বটে, কিন্তু মনটা একেবারে বিষে পড়া। যাই হোক, রাজকুমারকে দেখে মন্ত্রী চলল। তখন রানী রাজাকে বলছে, স্বামী, আজ 3 দিন হলো, ছেলেটা তো একটা কিছু নাম রাখতে হবে। রাজা বলছে, রানী কি নাম রাখি বলতো? ছেলেটির এমন রূপের ছটা, ওই রূপে যে নয়ন দেবে তারও যেন 6টার ছুটি হয়ে যায়। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, তাদের অস্তিত্ব বিনাশ হয়ে যায়, তাদের কোনো কর্মক্ষমতা থাকে না। আর এতই সুন্দর দেখতে যে একবার নয়ন সংলগ্ন করলে আর নয়ন ফিরিয়ে আনা যায় না। দেখে মনে হয় আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু এই সন্তান যেন একেবারে অকলঙ্ক নিধি। রূপ যেন আকাশের চন্দ্রকে হার মানিয়ে দেয়। রানীকে বলছে, রানী, আমি যে নাম রাখবো, এখন সেই নাম যদি তোমার পছন্দ না হয়, বলে, না স্বামী, তা তুমি বিবেচনা করে যেটা নাম রাখবে সেই নামটাই থাকবে। বলে, শোনো, তাহলে আমি ছেলেটার নাম দিলাম চন্দ্রহংস। বলা বাহুল্য, এই বিষয়টা কিন্তু ওই মহাভারতের শান্তি পর্বের কাহিনী। বিষয়টার নামকরণই হচ্ছে চন্দ্রহংস। তারই জীবন কথা এই বিষয়ে উপযুক্ত। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। একটি কথা বলি, এই যে বিষয়টি চন্দ্রহংসের জীবন কথা, বিষয়টির মুখবন্ধ হচ্ছে রাখে হরি মারে।
এই চন্দ্রহংসের আগমনে আনন্দ মুখরিত একেবারে এই কৌডিন্যপুর। 3 দিন যখন বয়স হলো, সন্তানটির নামকরণ হলো, রাজা দধিমুখ রানীকে বলছে, রানী, আজ তো 3 দিন সবার কাজ কিছু হয়নি, আনন্দই কাটলো, তা আজ একবার আমি রাজসভায় যাচ্ছি, কেমন? বলে, হ্যাঁ যাও না, এখানে আমি আছি, দাইমা তো আছে, অসুবিধে কিছু নেই। এবার রাজা রাজসভায় এসেছে, এসে দেখছে সমস্ত রাজ কর্মচারীরা আনন্দ অস্থির, কিন্তু একজন মুখ ভার করে বসে আছে, যে হচ্ছে সেই মন্ত্রী ধৃষ্টপুত্র। রাজা মন্ত্রীকে দেখে বলছে, মন্ত্রী কি ব্যাপার বলতো? সকলেই আনন্দে উৎফুল্লিত, অথচ তুমি একবারে বদনটি মলিন করে বসে আছো, হাসি নেই, কথা নেই। বলে, মহারাজ, আনন্দ যে আমার হচ্ছে না তা নয়, তবে আজ একটা আমার কথা মনে জাগলো। কি কথা বলতো? বলে, মহারাজ, আমি যে এতদিন আপনার এই রাজবাড়িতে চাকরি করছি, রাজসভায় আসছি, আজ এই আনন্দের দিন আমার মনে জাগলো, মহারাজ তো আমার বাড়িতে একটা জন্য সেবা করলেন না, আমার কি সে সৌভাগ্য কোনোদিন হবে না? মন্ত্রীর কথা শুনে দধিমুখ বলছে, মন্ত্রী, এটা যদি তোমার দুঃখের কারণ হয়, তাহলে তুমি এক কাজ করো, আজ তোমাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, তুমি আজই ব্যবস্থা করো, আমি তোমার বাড়িতে গিয়ে সেবা করবো এই মধ্যাহ্নকালে। ধৃষ্টবুদ্ধি মনে মনে ভাবছে, আমার সকার্য সাধন হবে, ভালোই হয়েছে। মহারাজকে প্রণাম করে গৃহাভিমুখে যাত্রা করল। বাড়িতে এলো, মন একেবারে আনন্দে রগমগ করছে, কারণ মহামহৎ কাজ করবে। এসে মন্ত্রী স্ত্রীকে বলছে, শোনো, তুমি ভালো করে রান্না বান্না করো, আজ দুপুরে মহারাজ আমাদের বাড়িতে সেবা করবে। তবে তবে একটা কথা বলি, শোনো, মহারাজকে ডেকে পাঠাবো, মহারাজ এলে তুমি আসন করে দেবে, অন্ন পাত্রে অন্ন সাজিয়ে মহারাজের সামনে ধরে দেবে, তার আগে অন্ন পাত্রটা আমাকে দেখাবে, আমি বললে তারপরে তুমি মহারাজের সামনে সেই অন্ন পাত্র দেবে। বলে, কেন? বলে, কারণ আছে। কেন উত্তর চেও না, যা বলছি শোন। মন্ত্রী স্ত্রী বলছে, বেশ তাই হবে। রান্না বান্না হয়ে গেল, যথা সময়ে মহারাজকে ডেকে পাঠানো হলো। মহারাজ আসতে ঘরের মধ্যে আসন করে দিয়েছে। এবার মন্ত্রী স্ত্রী অন্নপাত্রে বেশ পরিপাটি ভাবে অন্ন সাজিয়ে রাজার সামনে ধরে দেবে বলে যাবে। এখন ওই যে মন্ত্রী বলেছে আমাকে দেখিয়ে যাবে, নিয়ে যাবে পাত্র। মন্ত্রীকে যখন সেই অন্নপাত্র দেখাতে গেল, দুষ্ট মন্ত্রী ধৃষ্টবুদ্ধি করলো কি জানে, সেই সাজানো অন্নের সঙ্গে একটু কালকুট মানে বিষ মিশিয়ে দিল। এইবার স্ত্রীকে বলছে, যাও এই অন্নপাত্রটা রাজার কাছে ধরে দিয়ে এসো। তবে একটা প্রচলিত কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই যে মন্ত্রীর কুকর্ম, এই যে অন্যের সাথে বিষ মিশিয়ে দেওয়া, মন্ত্রীর বাড়ির এক দাসী সেইটা কিন্তু লক্ষ্য করেছে, কিন্তু দাসী এতে এত গুরুত্ব দেয়নি, কারণ সে তো দাসী। এইবার যখন মন্ত্রী স্ত্রী রাজার সামনে অন্নপাত্র ধরে দিয়েছে, আর রাজা সেই অন্নপাত্রের অন্ন মুখে দিতে
তার যা ক্রিয়া তা হবেই। হলো কি যেন রাজার শরীরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন রাজা চিন্তা করছে, আমার এমন অবস্থা হচ্ছে কেন? ক্রমশ ক্রমশ দেহটা অবসন্ন হয়ে আসছে, নিজের দেহের ভারসাম্য রাখতে পারছে না। মন্ত্রীকে বলছে, মন্ত্রী কি ব্যাপার বলো তো, তুমি কি আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসে এই অন্যের সাথে কিছু খাওয়ালে? মন্ত্রী কিন্তু নির্বাক, কোনো কথা বলে না। এইবার ক্রমশ ক্রমশ হলো কি জানেন, দেহের সেই বিষের যাতনায় রাজা ছটফট করতে শুরু করেছে। তাতে হলো কি, এবার সেই ঘরের মেঝে গড়াগড়ি দিচ্ছে, আর তাতে করে অন্নপাত্রের অন্ন একেবারে ছড়াছড়ি হয়ে গেল। বেশ কিছুক্ষণ এইভাবে ছটফট করার পরে রাজা দধিমুখের দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে গেল, অর্থাৎ রাজা মারা গেল। যখন রাজা মারা গেল, মন্ত্রী মনে মনে ভাবছে আমার একটা শত্রু গেল। এবার মন্ত্রী বাড়িতে একটা হইচই পড়ে গেল। হঠাৎ করে রাজা মশাই এসে আমাদের বাড়িতে প্রাণত্যাগ করলেন। কি করে কি হলো? লোককে জানানোর জন্য বা লোকের কাছে নিজের দোষী না হওয়ার জন্য লোকজন ডেকে সবাইকে বলছে, কি ব্যাপার হলো বলতো, কেন মহারাজের এই অবস্থা হলো? সবাই তো আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। বলছে, কি করে বলবো মহামন্ত্রী, বলতে তো পারবো না। এখানে সেই মন্ত্রীর বাড়ির দাসী যে দেখেছিল, সে কিন্তু দেখে অনুমান করেছে যে এই বিষ মিশিয়ে দিয়েছিল এবং তারই ক্রিয়াতে রাজার মৃত্যু হয়েছে। এখানে সেই মন্ত্রীর বাড়ির দাসী আনে আর থাকতে না পেরে ছুটে 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 আসছে সেই রাজবাড়ি। এখানে রানী সুতিকা ঘরে ছেলেটিকে নিয়ে কত আদর করছে, কত ভগবানকে ডাকছে, বদন পানে চেয়ে আছে, মনে মনে ভাবছে যেন আকাশের চাঁদ নেমে এসেছে, কপালে বৈষ্ণব তিলকের আভাস, কি সুন্দর দেখতে। এমন সময় রাজবাড়ির দরজায় গিয়ে সেই মন্ত্রী বাড়ির স্ত্রী প্রবেশ করছে কাঁদতে কাঁদতে আর চিৎকার করতে করতে, রানীমা রানীমা। রানী দেখলো কি, মন্ত্রী বাড়ির স্ত্রী দাসী আসছে। কিরে দাসী, তুই? রানীমা, রানীমা সর্বনাশ হয়ে গেছে। রানীমা, সর্বনাশ? কিসের সর্বনাশ? রানীমা, বলি কি করে? সর্বনাশ যা হয়েছে অপূরণীয়, এ পূরণ হবার নয়। দুষ্টমন্ত্রী ধৃষ্ট বুদ্ধি মহারাজকে ডেকে নিয়ে গিয়ে অন্নপাত্রে অন্ন সাজিয়ে দিয়ে সেই পাত্রে বিষ মিশিয়ে দিয়েছে, আর সেই বিষ পান করার কারণে মহারাজের মৃত্যু হয়েছে। মৃত্যু? হ্যাঁ। দাসী, তুই সত্য কথা বলছিস? বলে, রানীমা, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। এবার বলুন তো অবস্থাটা কি হতে পারে? রানীমা এতক্ষণ ছেলেটিকে নিয়ে আদর করছিল বা ভগবানকে ডাকছিল, কত হাসি খুশি, হঠাৎ যেন একটা বিপর্যয় নেমে এলো। ছেলেটিকে করে নিয়ে মনে মনে ভাবছে, এই চন্দ্রহংস, তুই আমার এমন অলক্ষণ যুক্ত ছেলে কোলে এলি, আজ 3 দিনে আমায় স্বামী হারা হতে হলো, বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। না, এ পায় না, এ জ্বালা আমি সহ্য করতে পারবো না। কাঁদছে, চোখের জলে মুখের লালে বুকের পাটা ভেসে যাচ্ছে। দাইমাকে বলছে, দাইমা, তুমি একবার চন্দ্রহংসকে কোলে নাও।
এই বলে জানি চোখের জলে বুক ভাসিয়ে চন্দ্রহংসকে দাইমার করে দিয়ে এই অপবাদের বোঝা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে সদ্য প্রসূতি বললেও তার অত্যুক্তি হয় না। রানীমা সেই অবস্থায় সূতিকা ঘর থেকে বাইরে এসে বিষ পান করেছে। যখন বিষ পান করেছে, এবার সেই বিষের ক্রিয়াতে যখন বাড়ির উঠানে পড়ে গড়াগড়ি দিচ্ছে, দাইমা গিয়ে জিজ্ঞাসা করছে, কোলে আছে চন্দ্রহংস, জিজ্ঞাসা করছে, রানীমা আপনি এরকম করছেন কেন, কি হলো? রানী বলছে, দাইমা স্বামীহারা জ্বালার বোঝা বহনে সম্পূর্ণ অসমর্থ হয়ে আমি স্বামীর পথেই যাত্রা করলাম। তবে যাত্রাকালে তোমার কাছে আমার নিবেদন, আমার চন্দ্রহংস রইল, তুমি দেখো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এবার বলুন তো, দাইমায়ের জ্বালাটা কি? একটা প্রচলিত কথা আছে না, হাতের চেয়ে ছড়ের জ্বালা বেশি। এখন দাইমা কি করবে? কিছু ভেবে ঠিক করতে পারছে না। ছেলেটাকে করে নিয়ে শুধু ঠাকুরকে ডাকছে আর বলছে, এ চন্দ্রহংস, তোর এমন অদৃষ্ট, এমন সংসারে এলি, 3 দিনেই তোকে সর্বহারা হতে হলো, পিতৃহারা, মাতৃহারা, এই শূন্যময় জীবন নিয়ে তোকে বেঁচে থাকতে হবে। তবে জানি না তুই বাঁচবি কি না, কারণ দুষ্ট মন্ত্রীর ধৃষ্ট বুদ্ধি যদি তোর উপরে রুষ্ট হয়, তাহলে হয়তো তোর জীবন শেষ হয়ে যাবে। এখানে ধৃষ্ট বুদ্ধি যখন শুনল যে রানীও মারা গেছে, নিজে কৌলিন্যের রাজসভায় এসে সিংহাসনে বসে সমস্ত রাজ কর্মচারীদের আদেশ দিল, শোন, আজ থেকে আর আমাকে কেউ মন্ত্রী বলে সম্বোধন করবি না, আজ থেকে আমি হলাম এই কৌলিন্যপুরের রাজা। কয়েকজন কর্মচারীকে ডেকে বলছে, এক কাজ কর, আমার বাড়িতে রাজার দেহটা পড়ে আছে, আর রাজবাড়ির ভিতরে নাকি রানীর দেহটাও পড়ে আছে, শ্মশান ভূমি নিয়ে গিয়ে এক চিতায় দুজনকে দাহ করবি, চলে যা। কি আর করবি? রাজকর্মচারীরা মন্ত্রী আদেশে মেনে নিয়ে তাই করতে উদ্যত হয়েছে। দুজন ঘাতককে ডেকে বলছে, শোন, তোদের উপর একটা কাজের দায়িত্ব দেয়া থাকবে। ঘাতকরা বলছে, বলুন কি দায়িত্ব? ধৃষ্ট বুদ্ধি বলছে, আজ সন্ধ্যার পরে রাজবাড়ির ভিতরে সূতিকা ঘরে দাইমার করে রাজকুমার চন্দ্রহংস আছে। দাইমার কোল থেকে চন্দ্রহংসকে নিয়ে বদ্ধভূমিতে গিয়ে ওকে দ্বিখণ্ডিত করে রক্তময় দেখাতে হবে। ঘাতকরা বলছে, মহারাজ, শিশুটাকে, হ্যাঁ, যা বলছি তাই সব, নইলে কিন্তু তোদের প্রাণ যাবে। প্রাণের মায়াই তো বেশি গো। বলছে, বেশ, তাই হবে। কত বড় বড় বীরকে আমরা শেষ করেছি, আর একটা 3 দিনের ছেলেকে শেষ করতে পারবো না? খুবই পারবো। এখানে রাজা রানীর দেহ সৎকার হয়ে গেল। সন্ধ্যার পরেইবার ঘাতকরা আসছে সেই রাজবাড়ির ভিতরে। দাইমার কোলে চন্দ্রহংস, দাইমাও কাঁদছে। যখন ঘাতকরা গিয়ে দাইমা বলে হাঁক দিয়েছে, তখনই দাইমা বুঝতে পেরেছে নিশ্চয়ই এই ধৃষ্ট বুদ্ধির আদেশে
ওরা রাজকুমারকে হত্যা করতে আসছে। তখন দাইমা সেই ঘাতকদের বলছে, হ্যারি ঘাতক, এমন সময় তোরা এলি, তবে কি রাজকুমারকে? দাইমা, কি করব বলো, আমরা তো আজ্ঞাবহ দাস, যা বলবে তাই করতে হবে। এখন নূতন রাজার আদেশ, রাজকুমারকে বজ্রভূমিতে নিয়ে গিয়ে দ্বিখণ্ডিত করে রক্ত দেখাতে হবে। এখন নূতন রাজার রক্তের নেশা জেগেছে। দাইমা বলছে, ঘাতক, তোদের তো বাড়িতে পুত্রকন্যা আছে, বলতো এই শিশুটা কি অপরাধ করেছে তোরা একে হত্যা করবি? সত্যই এর অদৃষ্ট মন্দ, তাই পিতৃমাতৃ হারা হয়েছে, আর ওকেও তোরা হত্যা করবি? রাজা কি তোদের ভালোর জন্য কোনোদিন কিচ্ছু করে না? মানবতার দিক থেকে তোদের মনে বাধা আসছে না? ঘাতকরা বলছে, দাইমা কি করবো বলতো, আমরা চাই না যে রাজকুমারকে আমরা হত্যা করি, কিন্তু দাইমা বলছে, শোন বাবা, তোরা যদি আমার একটা কথা রাখিস তাহলে আমি বলি। বলে, বলো তুমি কি কথা? শোন, তোরা আমাকে এই রাজকুমারকে ভিক্ষা দে, আমি তোদের কাছ থেকে রাজকুমারকে নিয়ে রাতের অন্ধকারে কোনো দূর দেশে চলে যাব, কেউ জানবে না, জানবি তোরা, জানবো আমি, আর জানবেন সেই অন্তর্যামী। আর তোরা একটা পথের কুকুরকে হত্যা করে তার রক্তই যদি ধৃষ্ট বুদ্ধিকে দেখাস, তাহলে ওর মনের শান্তি হবে, তোদেরও জীবন রক্ষা হবে, আর রাজকুমারও বাঁচবে। ঘাতকরা চিন্তা করে দেখলো কথাটা ঠিকই, কিন্তু যদি ধৃষ্ট বুদ্ধি কোন রকমের জানতে পারে তাহলে কিন্তু কেউ বাঁচব না। তবে যাই হোক, ভগবান যা করবে তাই হবে, যা কপালে আছে আমি করবে। দাইমা, ঠিক আছে, তুমি তাই করো, তুমি রাজকুমারকে নিয়ে রাতের অন্ধকারে যেদিকে ভগবান নিয়ে যাবে যাও, আর আমরা তোমার কথা অনুযায়ী একটা পথের কুকুরকে হত্যা করেই সেই রক্তদৃষ্ট বুদ্ধিকে দেখাব। এইবার দাইমা সেই রাতের অন্ধকারে চন্দ্রহংসকে কোলে নিয়ে আগের পথে চলে যাচ্ছে, জানি ঠাকুরকে ডাকতে ডাকতে, হে দয়াময়, রক্ষা করো, রক্ষা করো এই কুমারের জীবন। হয়তো বলবেন অন্ধকার পথ, দাইমা যাচ্ছে কি করে? তার একটা কারণ কি জানেন? একজন এমন পরম বৈষ্ণব যে মায়ের কোলে রয়েছে, বৈষ্ণব চূড়ামণি ভগবান কৃষ্ণ যেন দাইমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, যাওয়ার কোনো অসুবিধা হয়নি। তবে দাইমার উদ্দেশ্য যাবে কোথায় জানেন? কলিঙ্গ রাজার রাজ্যে। এই যে কলিঙ্গ রাজার রাজ্য কৌন্ডিন্যপুর থেকে 7 মাইল দূরে। তবে এই কলিঙ্গ রাজার যে রাজ্য, এও কিন্তু এই কৌন্ডিন্যের রাজা দধিমুখের করায়ত্ত রাজ্য। করদ রাজা ছিল এই কলিঙ্গ রাজ, কর দিতে হতো। সেই কলিঙ্গ রাজার রাজ্যে দাইমার এক ভাইপো আছে, নাম তার সুধীর। দাইমার মনের উদ্দেশ্য, আমি সেই সুধীরের বাড়িতে যাব। এই বলে ছেলেটাকে কোলে নিয়ে নাম গাইতে গাইতে আর সেই সুধীরের বাড়িতে গিয়ে পৌঁছেছে ঘোরা রজনী। কাকস্য পরিবেদনা কেউ কোথাও নেই। গিয়ে ডাকছে মৃদু কণ্ঠে, সুধীর, সুধীর। একবার, দুবার, 3 বার ডাকার পরে সুধীরের নিদ্রাভঙ্গ হয়েছে, ঘুমটা ভেঙে গেছে। কে ডাকছে?
যেন মনে হচ্ছে পিসিমার কণ্ঠস্বর। সেই সুধী দরজা খুলে বাইরে এসে দেখছে, যদিও অন্ধকার, তাহলে একেবারে সামনাসামনি তো। কে গো পিসিমা? হ্যাঁ বাবা। কি ব্যাপার, এত রাত্রে তুমি? তোমার কোলে যেন কি রয়েছে? হ্যাঁ বাবা, তোকে সব বলবো, তুই আগে আমায় বাড়ির ভিতরে যেতে দে। আর তোর কাছে আমার প্রথম নিবেদন, তোর বাড়িতে তুই আমায় একটু আশ্রয় দে। বলা বাহুল্য, এই ভাইপো সুধী অনেক দিন অনেক সময়ে পিসিমায়ের কাছ থেকে অর্থ বা পরিশ্রম বাবদ সাহায্য পেয়েছে। এখন সেই সাহায্যের পরিবর্তে পিসিমার কথাটা ভাইপো কাটতে পারলো না। বলে, পিসিমা ঠিক আছে, তুমি থাকবে, তুমি নিশ্চয়ই থাকবে, কারণ আমি তো তোমার কাছ থেকে বহু উপকার পেয়েছি। অতএব সেটা বড় কথা নয়, কিন্তু কোনো কিন্তু নয়, তুই আমি একটু আশ্রয় দে বাবা, কথা দে। সুধীর বলছে, বেশ, তুমি এখানেই থাকবে। এই বলে বাড়ির মধ্যে রাজকুমারকে নিয়ে পিসিমা প্রবেশ করলো, আর সুধীর দরজা বন্ধ করে দিল। পিসিমাও নিশ্চিন্ত হয়ে গেল, একটা থাকার জায়গা পেয়ে। তবে সবসময় ভগবানকে ডাকে, ভগবান রাজকুমারকে রক্ষা করে। সেই পিসিমার অর্থাৎ দাই মায়ের আদরে যত্নে চন্দ্রহংসের দিন কাটছে। এখানে দৃষ্টবুদ্ধির কথা অনুযায়ী সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন দৃষ্টবুদ্ধি সুখের দিন। প্রচলিত কথা আছে না, ধনের পুত্রের লক্ষ্মী লাভ। এখন দৃষ্টবুদ্ধি তাই। সবাই এখন মহারাজ বলতে অজ্ঞান। বক্তৃতা যদিও না হয়, ভয়েতেও বলতে হয়, কিছু করার নেই। দিন কাটছে, 1 মাস 2 মাস। চন্দ্রহংসকে নিয়ে এই সুধীরের বাড়িতে যে দাইমা আছে, 5 মাস কাটলো জানেন। একটা কথা আছে না, শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, ভালো কাজের বাধা অনেক। দাইমার এমন শরীর খারাপ হলো, যেন মনে হয় জমে মানুষে টানাটানি। শরীর দিন দিন খারাপের দিকে আসছে। দেখি যখন 6 মাসে পড়েছে, একদিন সুধীরকে বলছে, সুধীর, আমি মনে হয় ব্যাধির কবলস্থ থেকে আর মুক্ত হতে পারবো না। আমার মৃত্যু মনে হয় কাছাকাছি এসে গেছে। তুই একটা কাজ কর বাবা, তুই একবার রাতের অন্ধকারে কৌন্ডিন্যপুরে যাবি, গিয়ে ঘাতকদের বলে আসবি তারা যেন একবার আমার সঙ্গে দেখা করে। সুধীর বলছে, বেশ, যাব। তা সত্যি যখন 6 মাস প্রায় পূর্ণ, সুধীর একদিন রাত্রে গেছে সেই কৌন্ডিন্যপুরে। ঘাতকদের বলেছে, শোনো, আমি কলিঙ্গ রাজ্য থেকে আসছি, আমি হচ্ছি তোমাদের দাইমার ভাইপো। তোমাদের মধ্যে যার উপরে রাজকুমারের হত্যার আদেশ ছিল, তারা একবার পিসিমার সঙ্গে দেখা করলে খুব ভালো হয়, কারণ পিসিমার শরীর খুব খারাপ। পিসিমা মনে হচ্ছে বাঁচবে না। ঘাতকরা চিন্তা করলো গোপন কথা
যদি প্রকাশ হয়ে পড়ে, দৃষ্টবুদ্ধি যদি শোনে, আমাদেরও জীবনান্ত ঘটবে। এরা বললো ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকে চলে যাও, আগামীকাল আমরা রাত্রে যাব। তখন পায়ে হাঁটা পথ, 7 মাইল পথ বড় কম নয়, যেতে হবে এবং আসতে হবে। ভাইপো চলে গেছে। পরের দিনেতে ঘাতক দুজন কলিঙ্গ রাজ্যে যাচ্ছে। কলিঙ্গ রাজার নামানুসারে এলাকার নাম হয়েছে কলিঙ্গ রাজ্য। এবার যখন রাত্রে গিয়ে পৌঁছেছি, দাইমা বলছে তোরা এসেছিস বাবা? তাহলে হ্যাঁ দাইমা, তুমি ডেকে পাঠিয়েছ। বলে কি করবো বল, পারলাম না, আমি হেরে গেলাম জানিস। আমি রাজকুমারকে রক্ষা করতে পারলাম না। আমার মনে হচ্ছে মৃত্যুর সময় কাছাকাছি এসে গেছে। অতএব তোরা যা বুঝিস কর, আমি রাজকুমারকে তোদের কোলেই দিয়ে দিচ্ছি। এখন তো কাউকে বলবার নয়। ঘাতকরা কি করবে, প্রাণের মায়া সবচেয়ে বেশি। রাজকুমারকে কোলে নিয়েছে, কোলে নিয়ে দুজন ঘাতক সিদ্ধান্ত করলো, শোন, আমরা নিজে হাতে হত্যা করবো না, ওই জঙ্গলের মধ্যে রাজকুমারকে ফেলে রেখে চলে যাব। কত বাঘ আছে, সিংহ আছে, বিষধর সাপ আছে, তারা যে হোক ভক্ষণ করবে, আমরা রাতের অন্ধকারেই চলে যাব। এই বলে পাশে একটি জঙ্গলের মধ্যে রাজকুমারকে কোলে নিয়ে ঘাতকরা গেছে। পত্রসজ্জা অর্থাৎ গাছের পাতা ভেঙে একটা বিছানা প্রস্তুত করেছে। সেই বিছানায় রাজকুমারকে শুইয়ে দিয়েছে, ফেলে রেখে চলে যাবে। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্নার ক্ষীণ আলো ছেলেটির মুখে পড়েছে। এখন তো 6 মাস বয়স, হাসতে শিখেছে, হাত পা নেড়ে খেলতে শিখেছে। ঘাতকরা চলে যাচ্ছে, ছেলেটা যেন তাদের যাত্রাপথের লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে বলতে চাইছে, তোমরা আমাকে বনের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছ, আমার তো আপন কেউ নেই, তোমরা আমায় ফেলে রেখে যেও না। ঘাতকরা পিছন ফিরে দেখতে যে ছেলেটা তাদের দিকেই চেয়ে আছে, আবার একবার গিয়ে রাজকুমারকে ঘাতকরা আদর করছে, হাসছে চন্দ্রহংস, তাদের করে ওঠার জন্যে ব্যাকুলিত হয়েছে। একবার, দুবার, 5 বার এইভাবে করে নিচ্ছে, আর সেই পাতার বিছানা শুয়ে দিচ্ছে। নিজেরাই বলা বলি করছে, শোন, সময় তো চলে যাচ্ছে, রাত্রের মধ্যে তো আমাদের কৌন্ডিন্যপুরে পৌঁছতে হবে, কারণ না পৌঁছতে পারলে দৃষ্টবুদ্ধি যদি খবর নিয়ে জানতে পারি তাহলে অনর্থ করবে। অতএব আছে যা কপালে হবে তা কালে কালে, কেহ তাহা খণ্ডিবারে নারী, ওর ভাগ্যে যা আছে তাই হবে। চল, আর আমরা প্রাণের মায়া ত্যাগ করে ওর দিকে চেয়ে থাকবো না, চলে যাই চল। ঘাতকরা এবার চলে আসবে, আসার সময় হলেও ঘাতক, তাদেরও তো প্রাণ বলে একটা বস্তু আছে। ছেলেটাকে দেখে
তাদের যে অন্তর কাঁদছে না এমন তো নয়। ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে ঠাকুর, তোমার অপর নাম বনমালী, তোমার চরণতলে আমাদের রাজকুমারকে রেখে গেলাম, তুমি রক্ষাকর্তা হয়ে, রক্ষাময় হয়ে রাজকুমারকে রক্ষা করো। এই বলে ঘাতকরা ছেলেটিকে শুইয়ে রেখে চলে এল। এখানে ভগবান কৃষ্ণ থাকতে পারলেন না। অন্য তার ভক্তাধীনতা, সেই ভক্তাধীন ভগবান সত্যই বনের মধ্যে এসে দেখছে ভক্ত পড়ে রয়েছে, ক্ষুধার্ত হয়ে কাঁদছে। ভগবান স্বীয় শক্তি বলে নিজের শক্তিতে ছেলেরা সোজাসুজি বৃক্ষ শাখায় একটা মধুচক্র সৃষ্টি করে তা থেকে বিন্দু বিন্দু মধুক্ষরণ করাচ্ছে। ছেলেটি যখনই বদন বেদান করে কাঁদছে, অর্থাৎ হাঁ করে কাঁদছে, অমনি এক বিন্দু মধু পড়ছে। সেই মধু পান করেই রাত্রে রাজকুমার ক্ষুধা নিবারণ করলো। আর ভগবান রক্ষাময় হয়ে প্রহরীর কাজে মনোনিবেশ করে ছেলেটিকে রক্ষা করছে। কি করবে বাঘ, কি করবে সিংহ, পুরুষ সিংহ ভগবান যার সহায়, তার কি আর কেউ কোনো ক্ষতি করতে পারে? সারা রাত কাটলো। এই যে কলিঙ্গরাজ, কলিঙ্গরাজের কিন্তু শিকারের অত্যন্ত নেশা। এই কলিঙ্গরাজেরই সন্তান। সেও ভগবানকে জানায়, ঠাকুর আমার এত কিছু অর্থ সম্পদ, কিন্তু সন্তান সন্ততি বিহনে সবই বৃথা, আমাদের মৃত্যুর পরে কি হবে? এখন সেই শিকারের নেশার বশবর্তী হয়ে কিছু সঙ্গীকে সঙ্গে নিয়ে শিকারে বেরিয়েছে। ভগবানের অসীম করুণায় সারাদিন ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পায় না, কিন্তু সেই বনেতে উপস্থিত হয়েছে, অর্থাৎ যে বনেতে চন্দ্রহংস পড়ে আছে। ঘাতকরা একটা কি কাজ করেছিল জানেন? শয্যাপার্শ্বে অঙ্কিত করে দিয়েছিল, মানে লিখে দিয়েছিল শিশুর নাম চন্দ্রহংস। এখন সারাদিন শিকার না মেলায় পথশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, এক বৃক্ষতলে প্রবেশ, একটা গাছের নিচে বসেছে। সঙ্গীদের বলছে, দেখ একটু আশেপাশে অন্বেষণ করে দেখ, যদি কোনো শিকার থাকে ভালো, নইলে বাড়ি চলে যাব। তা রাজা গাছের তলায় বসে আছে, আর সঙ্গীরা শিকারের সন্ধান করছে। সন্ধান করতে করতে একজনের লক্ষ্য পড়ে গেল, এই ওই দেখ একটা কাঁধে ছেলে পড়ে রয়েছে। সবারই লক্ষ্য পড়লো সেই দিকে। তাড়াতাড়ি ছেলেটার কাছে এলো, এসে দেখছে ছেলেটা সত্যি পড়ে রয়েছে। এদের দেখে ছেলেটা হাসছে, হাত পা নাড়ছে। কাদের ছেলে বলতো? দেখে তো মনে হয় 6-7 মাস বয়স হবে, সদ্যপ্রসূত তো নয়। এমন ছেলেকে কোন মা ফেলে দিয়ে চলে গেছে। এখন এইরকম নানা রকম নিজেরা আলোচনা করছে, তার মধ্যে একজন বলছে, শোন, কাদের ছেলে, কে রেখে গেছে, কোথা থেকে এলো, এই চিন্তাটা আমাদের না করে বরং মহারাজকে জানিয়ে দাও। এই বলে ঘাতকরা মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। কলিঙ্গরাজ মনে করেছে মনে হয় কোনো বড় শিকার কিছু দেখতে পেয়েছে,
একবারে ধনুতে তীর সংযোজিত করেই আসছে। চিৎকারের শব্দকে অনুসরণ করে সেখানে এসে বলছে, কই রে, কোথায় কি আছে, তোরা ডাকলি? বলে, মহারাজ ওই দেখুন কাদের একটা ছেলে পড়ে রয়েছে। আর্থিক ধনুকে লক্ষ্য না দিয়ে ছেলেটির দিকে লক্ষ্য দিয়ে কলিঙ্গরাজ কাছে গিয়ে দেখলো, কি সুন্দর দেখতে, এটা কোনো নিম্নবংশীয় সন্তান নয়। এই দেখতে দেখতে লক্ষ্য পড়ে গেল শয্যা পার্শ্বে অঙ্কিত করা আছে শিশুর নাম চন্দ্রহংস। কলিঙ্গরাজ মনে মনে ভাবছে এর মধ্যে কিছু রহস্য আছে। যাই হোক, আমি ছেলেটাকে করে করে নিয়ে বাড়ির পথে যাই। উপযুক্ত প্রমাণ পেলে হয়তো তার মায়ের করে ফিরিয়ে দেব, তা যদি না পাই তাহলে আমরা এই লালন পালন করব। এই বলে কলিঙ্গরাজ ওই ছেলেটিকে কোলে নিয়ে আর বাড়ির পথে আসছে। বাইরে থেকে চিৎকার করছে, রানী রানী রানী। মনে মনে ভাবছে বড় কিছু মেরে এনেছে। দরজার কাছে এসে দেখছে কোলে একটা ছেলে। কি গো, কাদের ছেলে? বলে, দেখো কাদের ছেলে কি বৃত্তান্ত কিছু বলতে পারবো না, মনের মধ্যে পড়েছিল, আমি করে করে নিয়ে এলাম। তুমি এক কাজ করো, ছেলেটাকে করে নিয়ে আগে গা হাতগুলো পরিষ্কার করে দিয়ে কিছু খেতে দাও। রানী বলছে, দূর, কাদের ছেলে কি না, আরে যাদেরই হোক, তুমি নারী জাতি যা ধর্ম তুমি পালন করো, এখন তুমি একে রক্ষা করো, উপযুক্ত প্রমাণ ছাড়া তুমি ফিরিয়ে দেব না। এবার রানীর করে ছেলেটিকে দিয়ে বলছে, শোনো, আমি একটা কথা বলি। কি বলো? এই শিশুর নাম কিন্তু চন্দ্রহংস। রানী বলছে, দেখো ছেলেটিকে যা দেখতে, যে নাম রেখেছে তার কিন্তু বিচার শক্তি আছে, সত্যি চন্দ্রই বটে। নামের কোনো পরিবর্তন হলো না, কিন্তু রানীর চিন্তা দূর হয় না। সব সময় মনে হচ্ছে তাই তো, যদি এর কোনো অভিভাবক আসে দিয়ে দিতে হবে। ঠাকুরকে জানায়, ঠাকুর এ ছেলে যেন আমার করেই থাকে। একদিন দুদিন দিন কাটছে। যখন দ্বিতীয় সপ্তাহ প্রায় অতিক্রান্ত, 15 দিন পার হয়ে গেল, তখন কিছুটা মনের শান্তি যে নিশ্চয়ই এর আর কোনো অভিভাবক আসবে না। আর এখানে দাইমা ব্যাধির কবলস্থ হয়েছে তো বটেই, আবার এই যে চন্দ্রহংসকে কোন থেকে ঘাতকদের করে তুলে দিতে হয়েছে, এই শোক সম্বরণ করতে না পেরে ওই 2 সপ্তাহ পরে দাইমাও ইহলোক ছেড়ে চলে গেল। এখানে এই চন্দ্রহংস কলিঙ্গরাজের বাড়িতেই থাকে। 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর যখন হলো, কলিঙ্গরাজকেই বাবা বলে আর কলিঙ্গের রানীকেই মা বলে ডাকে। এরা এই যে বাবা মা ডাক শুনছে, যেন মনে হয় স্বর্গ সুখ অনুভব করছে। তবুও যে একেবারে মন থেকে চিন্তা গেছে তা নয়, তবে আর ততটা চিন্তা নেই, কারণ 3 বছর কেটে হতে চললো। এখন ছেলেটা চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, বাবা মা বলে ডাকতে শিখেছে, রাজার ছেলে বলে কথা। এখানে সৃষ্ট বুদ্ধি
আরেকটি কন্যা লাভ হয়েছে। ছিল একটি পুত্র, তার 3 বছর পরে আবার একটি কন্যা প্রাপ্তি হয়েছে। পুত্রের নাম তো মদন আগে বলেছি, কন্যাটির নাম রাখা হয়েছে বিষয়া। এখন মন্ত্রীর সুখ দেখে, তবে যাই হোক, রাখে হরি মারে কে। চন্দ্রহংস খানে রাজার ছেলের মতোই মানুষ হচ্ছে। 5 বছর যখন বয়স হলো, পাঠশালে ভর্তি করে দেওয়া হলো। পাঠশালে যায়, রাজার ছেলে বলে কথা, তার একটা আদর যত্নই আলাদা। পাঠশালেও তাই, গুরুমশাই ভালো চোখেই দেখেন এবং লেখাপড়া তো ভালো। ক্রমশ দিন কাটছে, 6 বছর, 8 বছর, এমনি করে দিন কেটে যখন চন্দ্রহংস 16 বর্ষীয় যুবক, 16 বছরের ছেলে, তখন একদিন কলিঙ্গের রানী কলিঙ্গরাজকে বলতে, হ্যাঁ গো, আমাদের চন্দ্রহংসের একটা জন্মতিথি উৎসব করলে হয় না? আমাদের এত অর্থ সম্পদ হবেটা। সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি, দানে দুর্গতি খণ্ডে, যদি দুর্গতির কিছু খণ্ডন হয়। কলিঙ্গরাজ বলছে, রানী, তোমার যদি ইচ্ছা হয়, আমার আর অসুবিধে কি আছে? অর্থ থাকলে তো আর অন্য কোনো চিন্তা হয় না। কিন্তু ওর তো জন্মের কোনো ঠিক নেই। বলে, শোনো, যেদিনও আমরা ওকে কোলে পেয়েছি, ওই দিনটাকে ধরেই আমরা জন্মতিথি পালন করব। সেটা তোমার মনে আছে? বলে, হ্যাঁ। আর 4 দিন পরেই সেই দিনটা। তো বললো, ঠিক আছে, তাহলে আমি চারিদিকে নিমন্ত্রণ পাঠিয়ে দিই, নিমন্ত্রণ হবে। তবে রানী, একটা কথা বলি, শোনো, আমরা যার করদ রাজা, অর্থাৎ কৌন্ডিন্যপুরের যে রাজা এখন ধৃষ্টবুদ্ধিকেও নিমন্ত্রণটা করে আসবো, জানো, কারণ তার অধীনের রাজা তো আমি। বলে, বেশ। চারিদিকে ঢোল শহরদের দ্বারা নিমন্ত্রণ হয়ে গেল। কৌন্ডিন্যধিপতি ধৃষ্টবুদ্ধিকে নিমন্ত্রণ করেছি। চন্দ্রহংসর পরে ভার দিয়েছে কলিঙ্গরাজ। চন্দ্রহংস, বাবা কি বলছো? শোনো, তোমায় একটা দায়িত্ব পালন করতে হবে। কি? বলে, যত নিমন্ত্রিত অতিথি আসবে, স্মরণে রেখো, অতিথি গুরু স্বরূপ, অতিথি গোবিন্দ স্বরূপ। তুমি সকলের পদপ্রক্ষালন করে দেবে, পা ধুয়ে দেবে, আর প্রত্যেককে প্রণাম করবে। তার বিনিময়ে তাদের কাছ থেকে তুমি আশীর্বাদ পাবে। বলে, ঠিক আছে। এবার সকাল থেকে সমস্ত অতিথিদের আগমন। চন্দ্রহংস কলিঙ্গরাজের কথা অনুযায়ী প্রত্যেকের পদপ্রক্ষালন করে দেয়, প্রণাম করে, সবাই আশীর্বাদ করে। যার যেমন ভাব, তার তেমন আশীর্বাদ। কেউ বলছে দেবদ্বিজে ভক্তি হোক, কেউ বলছে রূপে গুণে সুন্দর হও, কেউ বলছে লেখাপড়ায় পারদর্শী হও, কেউ বলছে পিতামাতার প্রতি ভক্তি অটুট থাকুক, যার যেমন ভাব। প্রায় দ্বিতীয় প্রহর, এমন সময় শিবিকা যোগে, শিবিকা বলতে পালকি, পালকিতে চড়ে কৌন্ডিন্যধিপতি ধৃষ্টবুদ্ধি নিমন্ত্রণ রক্ষা করতে আসছে। দরজার সামনে যখনই পালকি নামিয়েছে, রাজা নেমেছে, চন্দ্রহংস জলপাত্র হাতে নিয়ে গিয়ে বলছে, আসুন, পাটা ধুইয়ে দিই। প্রথমবারে দেখেই ধৃষ্টবুদ্ধির মনে যেন একটা সন্দেহ জাগলো। সেই মুখ, সেই চোখ,
না, সে তো বহুদিনের কথা। আর ১৬-১৭ বছর আগে ঘাতকরা তাকে কেটে ফেলেছে। মানুষের মতো মানুষ থাকে, কোনো কথা বলছে না, নিজের মনে মনে চিন্তা করছে। চন্দ্রহংস বলছে, মহারাজ আসুন। হ্যাঁ, যাব। তোমার নাম কি? বলে, আমার নাম চন্দ্রহংস। চন্দ্রহংস? অবশ্য এক নাম বিভিন্ন জনেরও থাকতে পারে, তবে নামটা শুনে কিন্তু ধৃষ্টবুদ্ধির মাথায় যেন বাজ পড়েছে। সেই রূপ, সেই নাম, সেই হবে? না না, সে নয়। একেবারে সম্পূর্ণ মনের মধ্যে যেন একটা দোলাচলে চলছে এই ধৃষ্টবুদ্ধির মন। যাই হোক, ধৃষ্টবুদ্ধি মনে মনে ভাবছে, আমারও নাম ধৃষ্টবুদ্ধি, আমার অভাব নেই দুষ্টবুদ্ধি। সন্দেহ যখন আমার হয়েছে, এই সন্দেহ আমি পাকা করবই করব। এই চিন্তা করেছে। এখানে আহার পর্ব মিটে গেছে, বিশ্রামের ঘরে বিশ্রাম করতে গেছে। বিশ্রাম করতে গিয়ে ঘরের ভিতর থেকে কলিঙ্গরাজকে ডেকে বলছে, কলিঙ্গরাজ, তোমার একটা কথা বলবো। কলিঙ্গরাজ একবারে তাড়াতাড়ি গিয়ে জোড়হাত করে বলছে, মহারাজ বলুন, কি কথা বলবেন? বলে, দেখো, কথাটা অন্য কিছু নয়, তো তোমার এই যে ছেলে, যার জন্মতিথি উপলক্ষে আমাদের সবাইয়ের আশা, ছেলেটি কিন্তু খুব সুন্দর, বুঝলেন? যেমন ভক্তি, তেমন দেখতে, তেমন কথাবার্তা। তোমাকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করি যে এর আগে বা পরে তোমার কোনো পুত্র বা কন্যা? বলে, মহারাজ, আপনি আমার অন্নদাতা, আপনার কাছে মিথ্যে কথাটা বলি কি করে? এই যে চন্দ্রহংস, এ আমার স্ত্রীর গর্ভের সন্তান নয়, একে আমি কুড়িয়ে এনেছি ওই বনের ভিতর থেকে। কথাটি শুনে আরো ধৃষ্টবুদ্ধির মাথায় চিন্তার বোঝা বাড়ল। নিশ্চয়ই এর মধ্যে তো কিছু রহস্য আছেই আছে। তবে যাই হোক, যত রহস্যই থাক, আমি কিন্তু ওকে বাঁচতে দেব না। শেষ আমি ওকে করব, শত্রু শেষ করে দিয়ে আমি সুখে দিন কাটাবো। এইটাই হচ্ছে ধৃষ্টবুদ্ধির মনের আশা। কলিঙ্গরাজ, আজ যে আমি তোমার বাড়িতে এসেছি, কাজের বশত তো বাইরে বেরোতেই পারি না। তবে যাই হোক, এসে কিন্তু খুব আনন্দ হয়েছে, বুঝলে? তা আমি চিন্তা করছিলাম যে আজ রাত্রিটুকু যদি তোমার এখানে থাকি। কলিঙ্গরাজ বলছে, মহারাজ, সে তো আনন্দের কথা, আপনি থাকুন না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি থাকুন। বলে, ঠিক আছে, তাহলে আজ আমি তোমার বাড়িতে থাকবো, আর কাল ভোরে আমি চলে যাব। তবে একটা তোমার কাজ করতে হবে। কি কাজ বলুন? বলে, শোনো, আমি একটা বিশেষ কাজ ভুল করে এসেছি। আমি একটা চিঠি লিখে দেব। এই চিঠিটা তোমার কোনো বিশ্বস্ত লোককে দিয়ে আমার কৌডিন্যপুরে ছেলে মদনকে পৌঁছে দিতে হবে। সেরকম লোক? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার যে সমস্ত লোক আছে সবাই নির্ভরযোগ্য, কোনো অসুবিধা নেই। বলে, শোনো, তুমি যতই বলো যে অতি গোপন কথা, তেমন কাউকে দেয়া যাবে না। তা আমি তোমায় বলি কি,
তোমার চন্দ্রহংসের জন্মতিথি উৎসব তো দুপুরে মিটে গেল, তা ওকে যদি পাঠাই তোমার কিছু অসুবিধা আছে? বলে মহারাজ, আজকে আনন্দের দিনে অবশ্য যদি আপনি বলেন তাহলে আমার বাধ্য হই ওকে পাঠাতে হবে। বলে দেখো, ওকে আমার খুব ভালো লেগেছে বলেই বললাম। তা যদি তোমার এমনি কোনো অসুবিধে না থাকে তাহলে কিন্তু চন্দ্রহংসকে দিয়েই আমার বেশ মনের শান্তি হবে। বলে বেশ তাই করুন, তাহলে আপনি চিঠি লিখুন, আমি চন্দ্রহংসকে বলছি, ও রাজকুমারকে দিয়ে আসবে। এবার বিশিষ্ট বুদ্ধি ওই নির্জনে নিভৃতে বসে বসে চিঠি লিখছে। জানেন, ছেলে আগে বলেছি ছেলের নাম মদন, লিখছে, প্রিয় পুত্র মদন, আমি চন্দ্রহংসকে পাঠালাম। চন্দ্রহংস পৌঁছানো মাত্রই ওকে বিষ প্রদান করিবে, ইতি তোমার পিতা। কারণ তার তো মাথায় লেগেছে শত্রু শেষ করতে হবে, কিন্তু রাখে হরি মারে কি। এইবার চিঠিটি লিখে ভাঁজ করে চন্দ্রহংসকে কাছে ডেকে বলছে, চন্দ্রহংস, তুমি দেবতাদের মধ্যে কাকে ভালোবাসো? বলে মহারাজ, আমি রাধা গোবিন্দকে ভালোবাসি। বাহ, বেশ বেশ, তা আর তোমার রাধা গোবিন্দ নামের দিব্যি দেয়া রইল, এই চিঠিটা তুমি আমার ছেলেকে দিয়ে আসবে, নিজেও পড়বে না, কাউকে পড়তেও দেবে না। এই কাজ কিন্তু তোমায় করতে হবে। হয়তো তুমি আজকে আর বাড়ি আসতে পারবে না, কাল সকালে চলে আসবে, তুমিও কাল সকালে চলে আসবে, আর আমিও কাল সকালে চলে যাব। বেশ, এখন ওই ঠাকুরের দিব্যি দিয়ে দিয়েছে বলে ও করেছে কি, চিঠিটা একেবারে মাথায় করে ধরে দিয়ে আর ধীরে ধীরে যাচ্ছে। পথের পথিককে জিজ্ঞাসা করে করে সঠিক জায়গায় পৌঁছেছে, কিন্তু রাজার ছেলে তো কত শ্রান্ত ক্লান্ত। করেছে কি, রাজবাড়ির কাছাকাছি রাজারই দিঘি, সেই দিঘির পাড়ে একটি বকুল গাছ আছে, সেই বকুল গাছে হিলন দিয়ে একটু বিশ্রাম করছে। তাতে হলো কি, ধীরে ধীরে বাতাস বইছে, ঘুমিয়ে পড়েছে, কিন্তু চিঠিখানা মাথায় ধরে রাখাই আছে। এখানে রাজকন্যা বিষয়া, 13 বর্ষীয়া বালিকা, 13 বছরের মেয়ে, সে করেছে কি, সখীদের নিয়ে সেই দিঘিতে ধাবনে গেছে, গা ধুতে গেছে। গা ধুতে গিয়ে সকলে মিলে আনন্দে জলকেলি করছে, জলে খেলা করছে সব। এক সখী লক্ষ্য করে গেল, এই রাজকন্যা, দেখ কি সুন্দর একটা ছেলে বসে আছে ওই বকুল গাছটা হেলন দিয়ে। রাজকন্যার লক্ষ্য পড়ে গেল। রাজকন্যার লক্ষ্য পড়া মানে কি জানেন? ভগবত অনুপ্রেরণা তার মনে জাগলো, ছেলেটা কি সুন্দর দেখতে, ওর সঙ্গে যদি আমার বিয়ে হতো কত আনন্দ পেতাম, কত আনন্দের দিন কাটতো। রাজকন্যা একভাবে ছেলেটার দিকে চেয়ে আছে। সখী বলছে, কিরে রাজকন্যা, তুই তো চোখ ফেরাচ্ছিস না, ওই দিকে চেয়ে আছিস, তোর কি ভালো লেগে গেল নাকি? বলে, বকিস না, ও কোথাকার কে, ওকে আমার ভালো লাগবে কেন? আর এক সখী বলছে, ছেলেটার মাথায় হাত দিয়ে আছে কেন বলতো? বলে, কেন দেখে। এখন রাজার মেয়ের সেই সখী ছেলেটার কাছে গিয়ে দেখছে মাথায় একটা কাগজ রাখা আছে। ও তখন ইঙ্গিত করে রাজকন্যাকে বলছে যে, রাজকন্যা, একটা কাগজ ভাঁজ করে রাখা, সেটা ইঙ্গিতে বুঝিয়ে দিল। আর রাজকন্যাও ইঙ্গিতে বুঝিয়ে দিল, ওইটা বার করে নিয়ে আয়। এখন সেই সখী করেছে কি, সন্তর্পণে পিছন থেকে চিঠিটা নিয়ে নিয়েছে।
এ কিন্তু মাথায় হাত দিয়েই ঘুমাচ্ছে। এবার চিঠিটা নিয়ে এসেছে, চিঠিটা পড়বে, রাজকন্যা বলছে শোন, তোরা তো আমার সখী, আমি আগে পড়ি, তারপরে তোরা পড়বি। এই বলে রাজকন্যা চিঠিটা পড়ছে। চিঠিটা খুলে দেখলো কি, বাবার লেখা। লেখা রয়েছে, প্রিয় পুত্র মদন, আমি চন্দ্রহংসকে পাঠালাম। ছেলেটার নাম চন্দ্রহংস, চন্দ্রই বটে। সেই চন্দ্রহংস পৌঁছানো মাত্রই তুমি ওকে বিষ প্রদান করিবে। এই বিষ প্রদান করিবে, বয়সের মধ্যে সব বিষ। এইটা দেখেই কিন্তু রাজকন্যার অন্তরটা যেন কেঁদে উঠল। আহাগো, এমন সুন্দর ছেলেটাকে পাঠিয়েছে, আর এ বাড়িতে এলেই দাদা ওকে বিষ খাইয়ে মারবে। এখন তার আগে মনের দিক থেকে তো রাজকন্যা স্থির করে নিয়েছে, অন্তত মনে আশা জাগিয়েছিল যে ওকে যদি প্রতিরূপে আমি কাছে পেতাম, ও চরণ দুটি সেবা করে আমার জীবন ধন্য করতাম। এখন একটু ভালোবাসার টান পড়েছে। রাজকন্যা তখন করলো কি জানেন, সমস্ত লজ্জা মান ভয় ত্যাগ করে জল থেকে উঠে ধীরে ধীরে ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে ছেলেটা ঘুমোচ্ছে। রাজকন্যার মনটা আরো কেঁদে উঠলো। দূর থেকে দেখছিল, এবার তো কাছে এসে দেখছে, আরো মনটা কেঁদে উঠতে রাজকন্যা করলো কি জানেন, রাজার একটা বুদ্ধি তো আছে তো। সেই যে বকুল গাছে হিরণ দিয়ে ঘুমোচ্ছিল, সেই বকুল গাছের কত ফুল মাটিতে পড়ে শুকিয়ে গেছে। তা রাজকন্যা একটা সেই শুকনো বকুল ফুলের বৃন্ত, মানে মোটা, কুড়িয়ে নিয়ে নিজের চোখের কাজল নিয়ে চিঠিটি যেখানে লেখা আছে বয়হস্যের মধ্যানুষ বিষ প্রদান করিবে, সেই বয়হস্যের মধ্যানুষ বিষ তার পাশে একটা অন্তস্তয়ে আকার বসিয়ে দিল। এখন চিঠির অর্থ কি দাঁড়ালো, আমি চন্দ্রহংসকে পাঠালাম, চন্দ্রহংস পৌঁছানো মাত্রই ওকে বিষয়া প্রদান করিবে। রাজকন্যার নাম বিষয়া, রাখে হরি মারে। এবার রাজকন্যা করলো কি, চিঠিটা আবার সেই রকম ভাঁজ করে আর সন্তর্পণে ছেলেটা মাথায় দিয়ে সখীদের নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ পরেই চন্দ্রহংসের ঘুমটা ভেঙে গেছে। তখন এক পথিককে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, আমি রাজবাড়িতে যাব, আর কত দূর যেতে হবে বলতো? বলে না না, আর বেশি দূর এসে গেছো তো। এই যে দেখছো না রাস্তাটায় কি, ওই যে বাঁকটা, ওই বাঁকটা ঘুরলে পরেই দেখবে বিরাট বড় বাড়ি, ওই যে রাজবাড়ি। এবার সেই চিঠিটা মাথায় সেইভাবে ধরে নিয়ে রাজবাড়ি দেখতে পেয়েছে। রাজবাড়ির সামনেই গিয়ে দেখছে দরজায় দরওয়ান আছে। তাকে গিয়ে বলছে, এটা রাজবাড়ি? বলে হ্যাঁ। আর রাজকুমারের একটা চিঠি আছে। দরওয়ান বলছে, ঠিক আছে দাঁড়াও, আমি রাজকুমারকে লিখে দিচ্ছি। এবার একে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে রাজকুমারকে রাখতে গেছে। গিয়ে বলছে, রাজকুমার, একটা ছেলে একটি চিঠি নিয়ে এসেছে, দেখা করতে চায়। তো বলে চলো যাচ্ছি। বলে রাজকুমার মদন এলো, এসে দেখে ধনদপ্তর দাঁড়িয়ে, তাকে বলছে, তুমি চিঠি এনেছ? বললে হ্যাঁ, এই নিন আপনার চিঠি। মদন চিঠিটা নিয়ে ভাঁজ খুলে পড়ে দেখছে বাবার লেখা চিঠি। লেখা আছে, প্রিয় পুত্র মদন, আমি চন্দ্রহংসকে পাঠালাম, চন্দ্রহংস পৌঁছানো মাত্রই ওকে বিষয়া প্রদান করি। মদন চিন্তা করছে, বাবার নজর কিন্তু খুব সুন্দর, ছেলেটিকে যা দেখতে, বোনের পাশে যা মানাবে, খুব ভালোই হবে। এখন একে আর কোনো কথা বলছে না। তখন চন্দ্রহংস বলছে, রাজকুমার, তাহলে আমি এখন আসি। বলে আসি মানে? আসি মানে কি বলছো? তুমি আমার হবু অগ্নিপতি, চলো বাড়িতে চলো।
বলে হাতটা ধরে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেতে একেবারে হইচই পড়ে গেছে। অর্থ থাকলে তার অসুবিধে কিছু হয় না। রাজার বাড়ির কাজ বলে কথা, একজনকে একটা কাজ বলে সেখানে 10 জন যায়, সব আয়োজন হয়ে গেল। এবার রাত্রে ধুমধাম করে চন্দ্রহংসর সঙ্গে বিষয়ার বিয়ে হয়ে গেল। রাখে হরিমা রেখে। এবার বিষয়া চন্দ্রহংস বাসর ঘরে আসে, সারা রাত আনন্দে কাটছে। এখানে দৃষ্টবুদ্ধির যে আনন্দ হচ্ছে না তা নয়, হচ্ছে। মনে মনে ভাবছি এতক্ষণ মনে হয় সব কাজ মিটে গেছে। কারণ যাওয়ার পরেই যদি বিষ খাওয়ায়, সে আর এখন কি ভালো আছে? সে মনে হয় শক্ত হয়ে গেছে। আনন্দ, সেই আনন্দতে সারা রাত দৃষ্টবুদ্ধিও জেগে আছে। ভোরের বেলায় উঠেছে, উঠে কলিঙ্গরাজকে ডাকছে। কলিঙ্গরাজ নিদ্রা ভঙ্গ করে বাইরে এসে বলছে, মহারাজ কি বলছেন? আরে শোনো, এবার আমি আসছি, কেমন? তা আপনি এত সকালে চলে যাবেন? বলে, হ্যাঁ গো, আমার বিশেষ কাজ আছে, তুমি তো জানো সবই, আর তো দেরি করলে হবে না, আমি আসছি, কেমন? বলে, ঠিক আছে, আবার আসবেন। এবার আসছে সেই শিবিকা যোগে। যখনই কৌন্ডিন্যপুরে পালকি নিয়ে ঢুকেছে, হঠাৎ কথায় রাজকন্যার বিয়ে, গরিব দুঃখী প্রজারা সব বর করে দেখতে এসেছে। আর ওই রাজকুমার সবাইকে কত ভালো ভালো খাবার দিয়েছে, কাপড় কম্বল ইত্যাদি দান করেছে। সবাই সেই সব দান নিয়ে যাচ্ছে। দেখতে পেল কি পালকি আসছে, অনুমান করলো রাজা আসছে। তখন এবারে তোষামত শুরু করেছে সবাই। আহ, জামাইটিকে কি সুন্দর দেখতে, রাজকন্যার পাশে কি সুন্দর মানিয়েছে। দৃষ্টবুদ্ধি শুনে মনে মনে ভাবছে, বিয়ে? এই শোনো, এদিকে শোনো। তো যারা সেই প্রজারা, গরিব দুঃখী প্রজারা কাছে এসেছে, মহারাজ কি বলছে? আরে কি বিয়ে বলছো? বলছো আপনি যে গতকাল জামাই পাঠিয়েছিলেন, আপনি গিয়ে দেখুন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কি সুন্দর মানিয়েছে, দেখবেন, চলুন না। যাও, তোমরা যাও। সবাই চলে গেল। এবার দৃষ্টবুদ্ধি বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকবে, দেখছে কি সব সাজানো গোছানো, কখনো নহবত বাজছে। গিয়ে তো একবারে রেগে অস্থির, যে আমি বললে পাঠালুম, কি আর হলো। চিৎকার করে ডাকছে, মদন, মদন। মদন এসে গেছে। বাবা কি বলছো? তুমি চিঠি অনুযায়ী কাজ করেছ? বলে, হ্যাঁ। ওই দেখি চিঠি, দেখি। চিঠিটা যখনই দেখালো, দেখলো কি সত্যিই তো বিষ প্রদানের জায়গায় বিষয়া প্রদান, এর মধ্যেও চক্রান্ত। তবে যাই হোক, দেখাই যাক কি হয়, শেষ আমি ওকে করবই। এই বলে হইচই পড়ে গেছে, রাজা এসে গেছে। কিন্তু যে ঘরেতে চন্দ্রহংস বা বিষয় আছে, সে ঘরে রাজাও যায় না, আর ওরাও কেউ আসছে না। সারাটা দিন এইভাবেই কাটছে। তবে দৃষ্টবুদ্ধি শুধু চিন্তা করছে, এবার কোন পথ অবলম্বন করব, শেষ তো আমায় করতেই হবে। যাই হোক, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। সন্ধ্যার আগে, অর্থাৎ বিকেল বেলায়, দৃষ্টবুদ্ধি সেই ঘরে গেছে, যে ঘরে চন্দ্রহংস বা বিষয় আছে। সেই ঘরে যেতেই এবার দুজনেই প্রণাম করেছে। এখন প্রণাম করলে তো আশীর্বাদ করতেই হবে। তো চন্দ্রহংসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে, বাবা বেঁচে থাকো,
তোমাদের সুখের জীবন হোক, বেঁচে থাক বলছে বটে, কিন্তু মনটাই কি হচ্ছে, শেষ তোমায় আমি করবই করব। এইবার রাজা বলছে চন্দ্রহংস, বাবা কি বলছে, শোনো, আমার একটা আশা, তুমি আমার নতুন জামাই, আজ সন্ধ্যার পরে ওই মন্দিরেতে আমি পূজার নৈবেদ্য সাজিয়ে দেবো, সেই নৈবেদ্যটা তুমি দিয়ে আসো। বলে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কারণ ঠাকুরের সেবার বস্তু বহন করে নিয়ে যাবে তো ভাগ্যের কথা। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। এবার চলে এসেছে। কিছুক্ষণ পরে এবার সেই মন্দিরে গেছে, একটা শানিত খড়গ, একটা খাঁড়া হাতে করে নিয়ে গেছে। নিয়ে যে বলছে, প্রহরী, হ্যাঁ বলুন মহারাজ, শোন, সন্ধ্যার পরে মন্দিরে কোনো প্রদীপ জ্বলবে না, কোনো আলো জ্বলবে না, অন্ধকার থাকবে। আর এই যে দেখছিস শানিত খড়গ খাঁড়া দেখছিস, এইটা তুই নিয়ে প্রস্তুত থাকবি, যে মন্দিরে আসবে তাকেই তুই কেটে ফেলবি, আমি হলেও ছাড়বি না। আর মন্দিরে কেউ এসে যদি জীবিত অবস্থায় চলে ফিরে যায়, তাহলে কিন্তু তোর প্রাণদণ্ড হবে, কেউ ফিরে যেন যেতে না পারে। বলে বেশ, যা আদেশ দেবেন তাই হবে। এখানে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। চন্দ্রহংস বাড়ির ভিতর থেকে বাইরে মন্দির, বাড়ির দরজা দিয়ে বেরোবে, এমত অবস্থায় মদন হঠাৎ কথায় বোনের বিয়ে, মিষ্টির দাম মিটিয়ে, কারিগরের মিষ্টির দাম মিটিয়ে বাড়িতে ঢুকছে, দেখা হয়ে গেল। চন্দ্রহংস কোথায় যাবে ভাই? বলে দাদা, বাবা বললেন এই নৈবেদ্যটা মন্দিরে দিয়ে আসতে, আমি সেই মন্দিরে নৈবেদ্য দিয়ে আসছি। আরে শোনো, বাবার বয়স হয়েছে, মাথার গন্ডগোল, তুমি আমাদের নূতন জামাই, আর আজ তুমি যাবে কিনা মন্দিরে নৈবেদ্য দিতে? চলো, ফিরে চলো, যাও তুমি বিষয়ের ঘরে যাও, ও নৈবেদ্য আমি দিয়ে আসবো। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেল, আর রাজ আদেশে মন্দির অন্ধকার, কোনো আলো জ্বালা হয়নি। প্রহরী শানিত খড়গ নিয়ে প্রস্তুত। এবার সন্ধ্যার পরে মদন পীড়ন নৈবেদ্য হাতে নিয়ে বেরিয়েছে। মূল দরজা থেকে মন্দির যেতে অন্ধকার দেখে মদন চিৎকার করছে, প্রহরী, মন্দির অন্ধকার কেন, আলো জ্বলছে না কেন? প্রহরী, প্রহরী, প্রহরী চুপ করে আছে। এবার এক পা করে এগিয়ে গিয়ে যখনই মন্দিরের দুয়ারে উঠেছে, যা আদেশ দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে একবারে সেই শানিত খড়গের দ্বারায় এক কোপ, তাতে হলো কি মদনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল, আর হাত থেকে পূজার নৈবেদ্য থালা পড়ে গেল। এখানে ঘরের ভিতরে জানালার কাছে দৃষ্ট বুদ্ধিয়া করে কান খাড়া করে রেখেছে, থালা পড়ার শব্দটা একবার হলে, যাই শব্দটা হয়েছে ঘরের মধ্যে, নিজে আনন্দে লাভ করেছে, যাক বাবা, এতক্ষণে আমার শত্রু বিনাশ করলো। এইবার দৃষ্ট বুদ্ধি বাইরে এসে বলছে, প্রহরী, এবার তুই মন্দির আলো জ্বাল। প্রহরী আলো জ্বাললো। তাড়াতাড়ি করে আনন্দে দৃষ্ট বুদ্ধি মন্দির এসে দেখছে দ্বিখণ্ডিত মদন পড়ে আছে। প্রহরী, এ কি করেছিস? বলে, আমি কি করবো, আপনি তো বললেন যে আসবে তাকেই কেটে ফেলবে। তো আপনার ছেলে এলো, আমি আপনার আদেশ পালন করেছি, তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। দেখুন, রাখে হরি মারে। এইবার দৃষ্ট বুদ্ধি মনে মনে চিন্তা করছে,
আমি হেরেই গেলাম, পুত্রহারা হয়ে গেলাম। দে প্রহরী, তুই শানিত খড়গ আমার হাতে দে। এবার সে শানিত খড়গ নিয়ে খাঁড়াটা নিয়ে দৃষ্টবুদ্ধি করলো কি নিজে নিজে কণ্ঠে আঘাত করলো। দ্বিখণ্ডিত হলো না বটে, কিন্তু প্রাণ গেল, রক্তের নদী বয়ে যাচ্ছে। ক্রমশ ক্রমশ সংবাদটা যখনই ছড়িয়ে পড়লো, চন্দ্রহংস বিষয়াকে বলছে, বিষয়া কি হলো বলতো, কি মরণ লেগে গেল না? পটপট করে সব মরে যাচ্ছে, অথচ কারণ কিছু বোঝা যাচ্ছে না। তুমি ঘরে থাকো, আমি একবার দেখে আসি। এবার চন্দ্রহংস মন্দিরে এসে প্রহরীর কাছে সমস্ত বৃত্তান্ত শুনে মনে মনে ভাবছে, ও আমাকে বিনাশ করাই উদ্দেশ্য ছিল। তবে যাই হোক, আমি যদি অন্তর দিয়ে ভগবানকে ডেকে থাকি, ভগবান রক্ষাময় হয়ে নিশ্চয়ই আমায় রক্ষা করবেন, বা করেওছেন তাই। কিন্তু চন্দ্রহংস ভক্ত তো ভগবানকে বলছে, ভগবান, শত্রু যদি মরে গেল তাহলে জীবনের যুদ্ধ করবো কার সাথে? তা আমি যে তোমার নাম ভজন করি, পারবো না আমি এদের প্রাণ ফিরিয়ে আনতে? ভগবানকে ডাকছে। ভগবান শূন্য থেকে বললেন, চন্দ্রহংস, তুমি এক কাজ করো, তুমি আমাকে ডাকছো ঠিক আছে, কিন্তু মায়ের কৃপাও প্রয়োজন, তুমি আগে মাকে জাগাও। তখন চন্দ্রহংস সেই মন্দিরে পূজার আসনে বসে মাকে ডাকছে, মা, মা একবারে সুমা, চণ্ডীকে সততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজহি, বিদেহী দেবী কল্যাণাং বিদেহী বলমুচকই, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজহি, সুরাসুর শিররত্ন নিকৃষ্ট চরণাম্বুজে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজহি। মা শূন্য থেকে এসে ডাক বলছেন, চন্দ্রহংস, তুমি ডাকছ? হ্যাঁ মা, আজ এরা যে প্রাণ হারিয়েছে, এদের প্রাণ ফিরে পাওয়ার মানসে আমি তোমাকে ডাকছি। আমার ইচ্ছা শত্রু জীবিত থাক। বলো মা, এরা প্রাণ ফিরে পাবে কি করে? মা বললেন, শোনো চন্দ্রহংস, ওই ঘটের জল নিয়ে ভগবানের নাম স্মরণ করে এদের অঙ্গে ছিটিয়ে দাও, এরা প্রাণ ফিরে পাবে। এই বলে মা অন্তর্হিতা হয়ে গেলেন। আর চন্দ্রহংস শত্রু মায়ের কথা অনুযায়ী ঘটের জল নিয়ে ভগবানের নাম বলতে বলতে আর এদের দুজনের অঙ্গে সেই জল ছিটিয়ে দিয়েছে। দুজনই প্রাণ ফিরে পেয়েছে। এবার ধৃষ্টবুদ্ধি বেঁচে উঠে চন্দ্রহংসকে জড়িয়ে ধরে বলছে, চন্দ্রহংস, জীবন যুদ্ধে আমি তোমার কাছে হেরে গেলাম, তবে যাই হোক, তোমার কাছে আমি একটা কথা জানি, তুমি কি নাম ভজন করে, কাকে ডেকে তুমি এমন করে ভগবত কৃপা লাভ করেছ, তুমি আমাকে সেই নাম শিখিয়ে দাও, আর সেই নাম আমি মনে গিয়ে জীবনের কটা দিন ভজন করে কাটাব। চন্দ্রহংস তখন নাম শিখিয়ে দিচ্ছে, বেশ, তাহলে ভজন করুন, রাধা গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব নন্দলাল, প্রাণ কানাইয়া যশোদা দুলাল, যমুনা পুলিনে বাজাও হে বাঁশরি, চরণে চরণ দিয়ে পরম দয়াল, রাধা গোবিন্দ জয় গোপাল। এবার এই নাম যখন শিখিয়ে দিয়েছে, সেই নাম শিখিয়ে দেওয়ার পরে দৃষ্টবুদ্ধি রাজমুকুট চন্দ্রহংসের মাথায় পরিয়ে দিল, দিয়ে বলল, শোনো, আজ থেকে তুমি এই কৌটিন্যপুরের রাজা, আর তোমার কাছে আমার নিবেদন রইল আমার মদন, তুমি তাকে তোমার এই রাজবাড়ির মধ্যে আশ্রয় দিও। চন্দ্রহংস বলছে, বাবা, আপনি যখন আমাকে রাজা করে দিলেন, তাহলে আমিও কথা দিচ্ছি
দাদা মদন হবে আমার মন্ত্রী। ঠিক সেই সময়ে জানেন বাড়ি ফিরছে না দেখে কলিঙ্গরাজ আর কলিঙ্গের রানী তারা দুজনে এসেছে কৌলিন্যপুরে। এসে যখন দেখলো বা শুনলো সমস্ত ঘটনা, তখন মন্দিরের ভিতরে রয়েছে চন্দ্রহংস, বাইরে থেকে কলিঙ্গের রানী বলছে, হ্যারি চন্দ্রহংস, তুই বাড়ি গেলি না? মা মা আর আমি বাড়ি যেতে পারবো না জানো, কারণ আমি আজ থেকে এই কৌলিন্যের রাজা। তোমরা এখানে থাকবে, তোমরা এখানে আসবে, এটাই আমার ইচ্ছা। তখন কলিঙ্গরাজ বা কলিঙ্গের রানী বলছে, হ্যারি তাহলে আমরা যতদিন বৈষ্ণব সঙ্গ করলাম তার বিনিময়ে কি পেলাম? বলছে, বাবা মা বলো তোমরা কি আশা করো? বলেও আমি হঠাৎ করে রাজা, তাহলে ভান্ডারে তো কিছু না কিছু আসেই আছে, বলো কি চাও? বলে, শোন, অর্থ সম্পদের কাঙাল আমরা নেই। আমরা চাইছি যে নাম ভজন করি তুই এমন কৃপা লাভ করেছিস, সেই ভজনীয় বস্তু যদি রাধা গোবিন্দকে একবার দর্শন করাতে পারিস তাহলেই আমাদের অনেক পাওয়া হবে। বেশ, চন্দ্রহংস তখন ওই ভগবানকে ডাকছে, ঠাকুর একবার দেখা দাও। সমস্ত ভক্তের আশা পুরাণার্থে দেখা দাও, দেখা দাও। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির আকুল ডাকে আর থাকতে না পেরে শিব শক্তি বলে রাধাকে সৃজন করে বাম দিকে নিয়ে যুগল রূপে দেখা দিল। আর এরা সকলে মিলে সেই মূর্তি দর্শন করলো, সকলে কৃতকৃতার্থ হলো, আর ধৃষ্ট বুদ্ধি মানব প্রস্থে যাত্রা করলো সেই নাম ভজন করতে করতে। এই হলো ভক্ত চন্দ্রহংসের জীবন কথা।